আমার বাবা, আমি যখন ছোট ছিলাম আমার বাবা ভ্যান চালাতো। অনেক মানুষের কাছে তখন সাহায্য চাওয়া হয়েছিল। আমি বলেছিলাম আপনার আমার মামার বাড়িতেই বলুন কিংবা আর পাড়ার কারো কাছে বলুন, মানে কারো কাছ থেকে আমি 1 টাকা সাহায্য পাইনি। তখন বাবা মারা যায়। তখন সংসার এতটাই মানে খারাপ হয়ে গেছিল যে মানে 1 কিলো চাল কেনার মতো ক্ষমতা ছিল না। ধীরে ধীরে মানুষের জন্য কাজ করতে হবে। যেটা বললাম যে আমি স্টেশনের বাইরে খাবার দিতাম, সেখান থেকে শুরু হলো আজকে এই খুশির ভান্ডার। আর এই যে যতটুকু পারলাম দিলাম, এই শাড়িটা দিলাম, এটা পরবেন, আর এই যে পয়সাটা দিলাম এটা দিয়ে কিছু কিনে নিয়ে আসবেন দিদা, ঠিক আছে? বৃদ্ধা মা যারা, যাদের ছেলেরা দেখে না, সে মায়েদেরকে খুশির ভান্ডার থেকে চালানো হয়। কিছু দেয়নি, সরকারের টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, ঘর দিচ্ছে, আমাকে কিছু দেয়নি বলে আমি একা বলে আমি খাটতে পারিনি, কোথাও যেতে পারিনি। আমাকে একটু একটু দিবি রে, আমি খাবো কি না, না খাওয়াবি না, তোদের কাছে মরে যাবো তো, না মরে যাবো, মরে যাবে, তাদের এই কথা। যদি রাজনীতিতে বা ভোটে দাঁড়ানোর সুযোগ হয় বা সেরকম ডাক পাও, কি জবাব দেবে বা কি বলবে? 15 দিন হলো। সেখানকার যে কাউন্সিলর আছে অশোকনগরের, ওই কাউন্সিলর, ওনার ঘরটা খুব একটা খারাপ অবস্থায় ছিল, মানে একদম ত্রিপলের ঘরটর। সেই ত্রিপলের ঘর দেখে উনি 10টা পাড়ার মানে বড় বড় মানুষেরা, রাজনীতিবিদরা 10 জন ঘর নিয়ে নিয়েছে, পৌরসভার ঘর। কিন্তু সেই মানুষটার ঘরটা দেখে, কিন্তু তার ঘরটা হয়নি। তার ঘরটা আমি সেই রায়গঞ্জ থেকে এসে ওনাকে আমি করে দিয়েছি। কয়েকদিন আগের ঘটনা। তো রাজনীতি করে আমার কি, রাজনীতি করে এই তো অবস্থা, এই তো অবস্থা। তো রাজনীতি কেন যাবো আমি আমার মতো ঠিক আছে। কত সুন্দর করে সবকিছু করে দিয়েছি দেখেন, টিউবওয়েল, পায়খানা, ঘর, বাড়ি, গাছ, সুন্দর। এটা হিংসা করে না, যত হিংসা করে তত ভালো। তো দিদা 2 দিন বাড়িতে মরে পড়েছিল, কিন্তু পাশেই মেয়ের বাড়ি কিন্তু কেউ দেখতে আসেনি। মানে 2 দিন ধরে ওর মা বাইরে যাচ্ছে না, কেউ খবর নিতে আসেনি, কিন্তু বাড়িতে 2 দিন ধরে আগনায় পড়ে মানে মরেছিল। এবং যখন গন্ধ বাইরে বেরোচ্ছিল তখন মানুষ বুঝতে পেরেছে মারা গেছে। তারপরে মানে মেয়েদের কোনো খবর নেই। এবং যখন সৎ কাজ করা হবে তখন মেয়েরা বলছে না না আমরা জানি না, যা জানে বাপ্পা জানে। এতদিন তো লক্ষ্মীর ভান্ডার শুনেছেন, কিন্তু খুশির ভান্ডার কি ভালো না চিন্তা ভাবনাটা। খুশির ভান্ডার, এত এত খুশি নিয়ে আমাদের কাছে, আমাদের সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে বাপ্পা সরকার। বাপ্পাদা কেমন আছো? ভালো আছি। তোমাদেরকে তো ভালো থাকতেই হবে, নাহলে পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে কিভাবে? গঙ্গার খুব ভালো আছি, গঙ্গার ওপারের মানুষ তুমি। সেই মালদা থেকে আমার জন্য, আমাদের জন্য, মালদা থেকে আরো দূরে, মালদা থেকে আরো দূরে রায়গঞ্জ। ইয়েস, মানে আরো কত কিলোমিটার হবে? মালদা থেকে 75। মানে সেটাও মালদা বলা ভুল, মানে আমি যেহেতু মালদা লোকেট করে কথা বলেছি সেজন্য রায়গঞ্জ। থ্যাংক ইউ। সেই উত্তর থেকে একেবারে শহর কলকাতায় আসার জন্য, আমাদের আমন্ত্রণ রাখার জন্য। আর তোমার কাজ কেমন চলছে বলো? কাজ তো চলছে, ভালোই চলছে। আজকে এসেও একটা কাজে গেলাম, সেই কাজ থেকে আসলাম আপনাদের এখানে। বাহ, মানে গল্পটা এমন, যখন আমি ফোন করেছি আমি বললাম যে বাপ্পাদা তুমি কখন পৌঁছবে, আপনাদেরকে একটু বলি তাহলে গল্পটা। বললো যে দিদি আমি তো রাতের ট্রেনে উঠবো, সকালেই পৌঁছে যাব। আমি বললাম আমাদের স্টুডিওটা তো একটু বেলা করে হলে ভালো হয়। বল ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি ভাবলাম অন্য কোনো কাজ আছে। তো যখন আজকে ফোন করলাম যে তুমি কোথায়, বললো একজন রানাঘাটে এক দিদি অনেক দিন ধরে আসতে বলছেন, একটা ভিডিও করতে সেখানে গিয়েছিলাম। মানে ওই যে নর্থ বেঙ্গল থেকে এখানে এসে, এখানেও কিন্তু বাপ্পাদা বসে নেই, পৌঁছে গেছো। আজকে ঠিক কিসের জন্য গিয়েছিলে, মানে তার কি অবস্থা? তার অবস্থা যে একটা দিদি, ওর যখন ওর পেটে 3 মাসের সন্তান ছিল, তখন ওর স্বামীটা ছেড়ে অন্য মেয়েকে নিয়ে চলে যায়। আর দিদিটা সন্তান হওয়ার পরে লোকের বাড়ি কাজ করে, এবং দিদিটার মায়ের বাড়ি থেকেও তাকে বের করে দেয়, এবং স্বামীর বাড়ি তো কোনো স্থায়ী নেই, মায়ের বাড়ি থেকে বের করে দেয়। তখন ও ভাড়া থাকতো একটা বাড়িতে, এবং বাচ্চাটাকে রেখে কাজে যেত। এবার সেই অবস্থা দিদিটা হয়েছে কি, যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে 11,000-এর ভোল্ট ছিল, সেখানে হাতে অ্যাক্সিডেন্ট হয়ে হাতটাই ওর মানে চলে যায়। এবং মেয়েটা এখন ক্লাস 8-এ পড়ে। তো মানে ভিক্ষে করে নিয়ে এসে মেয়েটাকে পড়াচ্ছে। তো আমাকে কালকেই একজন ফোন করে, যেখানে ও ভিক্ষে করতে গিয়েছিল যে বাড়িতে, তোমার হচ্ছে হুগলিতে, না ওদের বাড়ির পাশে কোথায়, রানাঘাটে। আর আমি তখন ছিলাম হুগলিতে কালকে। আচ্ছা। তো তখন ওই দাদারা বললো আমাকে এরকম ব্যাপার। ঠিক আছে, কালকে আমি কলকাতা যাচ্ছি, আমি দেখছি ব্যাপারটা, যদি সময় হয় যাব। তো দেখলাম সময় হয়ে গেল আর কি। তো আমি ভাবলাম যে এখানে একটা সময় আছে, তো আমি সকালে নেমে ওখানে 4-5 ঘন্টা কাজটা সেরে নেবো,
তো ওই জন্য আর কি ওখান থেকে ছেড়ে পরে আপনাদের এখানে আসলাম। আসলে এটা ঈশ্বর চেয়েছে, জানো ঈশ্বর তো, চেয়েছিল সেই তো। মানুষটার কাছে তুমি পৌঁছে যাবে, একদম। এটা ঈশ্বর চেয়েছে। খুশির ভান্ডারের ইউটিউব বলো, ফেসবুক বলো, সোশ্যাল মাধ্যম বলো, লক্ষ লক্ষ মানুষ আছে, সেখানে আমার জানার বা নতুন করে মানুষকে বলার কিচ্ছু নেই। কিন্তু একটা কথা বলো, এই খুশির ভান্ডারের নামটা কিভাবে হলো? এটা তো অনেক মানুষ জানে না। তুমি তো আরো অনেক কিছু নাম দিতে পারতে, নিজের নামে করতে পারতে পেজটা, কিন্তু না। খুশির ভান্ডার নামটা বলতে আমি একটা ব্যাংকে জব করতাম আর কি। তো এবার এইচডিএফসি ব্যাংকে 2020 সাল থেকে। আচ্ছা। তো তখন হচ্ছে আমি বাইরে বেরিয়ে তখন লকডাউনের সময়, এবার মানুষ তো তখন একটা খারাপ অবস্থায় ছিল। তো এবার ব্যাংক থেকে কাজ ছেড়ে 6টার পরে আমি বাইরে একটু খাবার দিতাম। এবার একটা বন্ধু ছিল আমার কলিগ আর কি, তো বলছে যে একটু ভিডিও করি। তো একদিন ভিডিও করছিল আর কি, ভিডিও করে সোশ্যাল মিডিয়া পোস্ট করি। তো তখন আমি বাপ্পা সরকার নামে আমার একটা ইউটিউব চ্যানেল খোলাই ছিল, সেখানে পোস্ট করি। তো মানে 4-5টা ভিডিও পোস্ট করি। এবার আমার মায়ের নাম কিন্তু খুশি, মানে আমার মায়ের নাম হচ্ছে মনোয়ারা খাতুন খুশি। মনোয়ারা খাতুন খুশি, আচ্ছা। তো এবার 5-6টা ভিডিও পোস্ট করার পরে যখন আমি বললাম যে নামটা একটু চেঞ্জ করে মায়ের নাম দিই, তাহলে ওখানে মায়ের আশীর্বাদ থাকবে, কাজটাতে ভালো লাগবে। তো তখন আমি খুশি দিয়ে বললাম কি দিব, ভান্ডার দিয়ে দিই, তখন খুশির ভান্ডার দিয়ে দিলাম। বাহ, মানে এখানে মায়ের আশীর্বাদ আছে তোমার। খুশির ভান্ডার দেওয়ার পরে 4-5 দিন পর আরেকটা ভিডিও আপলোড করি। তো সেই ভিডিওটা মায়ের নামে চ্যানেলটা করার পরেই সেই ভিডিওটা আমার 16 মিলিয়ন ইউটিউবে ভিউজ চলে যায়। তখন থেকে আমার আর কি মানে ইউটিউবের জার্নিটা শুরু হয়ে গেল। এই শুরু হয়ে আজকে মানে মায়ের আশীর্বাদ। মা এখন কি বলে? মা তো তখনও বলতো যে মানুষের সেবা করাটা মাও ভালোবাসে। তো এবার মাকে যখন বলি যে তোমার নামে এটা আমার চলছে, তো মা তো আরো বেশি খুশি। এবং প্রচুর মানুষ আমাদের বাড়িতে যায় এবং আমাকে তো বাড়িতে পায় না, মায়ের সাথে দেখা করতে যায়। মা বলে খুব ভালো লাগে যে বাইরে বাইরে থেকে মানুষ আসে তোর সাথে দেখা করতে, এবার আমার সাথে ছবি তুলে নিয়ে যায়, মায়ের ওটাই ভালো লাগে বলে আর কি। কি সহজ সরল মানুষ। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জ, একদম প্রপার রায়গঞ্জ? রায়গঞ্জ থেকে একটু সাইডে একটা গ্রামে, রঘুনাথপুর নাম গ্রামটার। আচ্ছা আচ্ছা, এই যে প্রত্যন্ত জেলার প্রত্যন্ত গ্রাম থেকে তোমাদের উঠে এসে এই ধরনের, সেটা দিলদা হোক বা তুমি, মানে গ্রামের ছেলেরা হয়ে মানে এই ভাবনাটা কিভাবে শুরু করেছিলে? মানে ছোটবেলা থেকে কি রকম ছোটবেলা থেকে এটা মানে অ্যাকচুয়ালি আমি সবারই গল্পে একই থাকে, ছোটবেলায় খুব কষ্ট করে কাটে, সেটা আমারও খুব কষ্ট করে কাটে। আমার বাবা, আমি যখন ছোট ছিলাম আমার বাবা ভ্যান চালাতো, মানে এটা আমার খারাপ লাগে যে ভ্যান, আমরা 5 ভাই বোন, আমার 4টা দিদি তারপরে আমি। এবার আমার বাবা মানে খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, কিন্তু কারো পড়াশোনা বন্ধ করেনি। তো তখনও মানে খারাপ লাগছে বলতে, মানে তখনও আমাদের মানে পড়াশোনা করিয়েছে এবং বাবা বলেছে যে সৎ পথে চলবি, মানে বলতো আর কি। আমার বাবা নেই, মারা গেছে 2019 সালে। তো এবার ছোট থেকেই মা যে টাকা দিত স্কুলের জন্য, সেটা থেকে হোক কিংবা আর বাবা যে টাকা, সে থেকে হোক মানুষকে দিতাম, তখন পারতাম না। এবার যখন 2017 সালের শেষের দিকে আমার বাবার কিডনির সমস্যা হয়, তো তখন তো এমনি তো মানে মোটামুটি ফ্যামিলির, তো কিডনির সমস্যা হলে প্রচুর টাকার দরকার হয়। তো অনেক চিকিৎসা করেও সেটা পারিনি। এবার অনেক মানুষের কাছে তখন সাহায্য চাওয়া হয়েছিল, আমি বলেছিলাম আপনার আমার মামার বাড়িতেই বলুন কিংবা আর পাড়ার কারো কাছে বলুন, মানে কারো কাছ থেকে আমি 1 টাকা সাহায্য পাইনি। তখন বাবা মারা যায়, তো তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি নিজে কিছু করতে পারি। আমি মাস্টার্স করেছি হিস্ট্রি অনার্স নিয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে। তো এবার আমার তখন একটাই ইয়ে ছিল যে আমি মাঠের কোনো কাজ পারি না, আমাদের জায়গা জমি আছে কিন্তু আমি মাঠে কাজ করতে পারি না, যেহেতু পড়াশোনা করে হোস্টেলে থেকে মানুষ হয়েছি। তো এবার আমি যেহেতু আমার একটা ইয়ে ছিল যে বাবা যেহেতু আমার ভিতরে বিদ্যাটা ঢুকিয়ে দিয়েছে, কষ্ট করে হলেও আমি কিছু করে খেতে পারবো, তো যদি কিছু করতে পারি আমি, তাহলে আমি মানুষের জন্য কাজ করব। তো যাই হোক, উপরওয়ালার আশীর্বাদে 2020 সালে লকডাউনের পড়লো, তার কিছুদিন পরে আমি লকডাউনের আগে 2019-এর ডিসেম্বরে আমার বাবা মারা যায়। 2019-এর জানুয়ারিতে তখন সংসার এতটাই মানে খারাপ হয়ে গেছিল যে মানে 1 কিলো চাল কেনার মতো ক্ষমতা ছিল না, এবং আমি তো তেমন কাজ জানতাম না। এবার আমাদের পাড়ারই ছেলে রঙের কাজ করতে, তাকে বলতাম যে আমাকে রঙের কাজে নিয়ে যাবি, ও বললো ঠিক আছে রঙের কাজে নিয়ে যাব। পরের দিন ও কিন্তু প্রত্যেকদিন 9টায় কাজে যায়, বাট আমি ওর বাড়িতে 8টায় গেলাম, তার আগে যেদিনও আমাকে কাজে নিয়ে যাবে সে 7:30টায় চলে গেছে, মানে আমাকে নিয়ে যাবে না বলে, এরকম আর কি। তো যাই হোক, তখন ডিসেম্বরে আমি একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ পাই। এবার ডিসেম্বরে কাজ পেলাম, 3 মাস আমি বেতন তুলে খালি সংসার ঠিকঠাক হয়ে আসছে, তখন লকডাউন পড়ে গেল, তখন আবার আমার কাজটাও চলে গেল, আবার সে খারাপ পরিস্থিতি। তো যাই হোক, এই লকডাউন চলতে চলতে কিছুদিন চলার পরে একটা এইচডিএফসি ব্যাংকে আমি জানি যে আমার সার্টিফিকেট কোথাও ফেললে আমি একটু কাজ পাবো, যেহেতু আমার ডিগ্রি আছে আমার কাছে, আমার প্লাস পয়েন্ট আমার ডিগ্রি আছে। তো একটা ব্যাংকে আমি কাজ পাই। তো সেখান থেকেই চলতে চলতে মানে যখন কিছু টাকা আমার হাতে আসলো, এবার তারপরেই
ধীরে ধীরে মানুষের জন্য কাজ করা। তারপর যেটা বললাম যে আমি স্টেশনের বাইরে খাবার দিতাম, সেখান থেকেই শুরু হলো আজকে এই খুশির ভান্ডার। এখন সেই খুশির ভান্ডারে বর্তমানে আমি 30 জন মায়েরকে, মানে বৃদ্ধা মা যাদের ছেলেরা দেখে না, সে মায়েদেরকে খুশির ভান্ডার থেকে চালানো হয়। 20 জন মতো বাচ্চাকে আমি পড়াশোনা করাই, আমার তরফ থেকে সেটা চলে। এখন ব্যাংকে যদিও চাকরি করি না, ছেড়ে দিয়েছি আমি 2024 সালে। এখন আমার একটা মেডিসিন শপ খুলেছি খুশির ভান্ডার নামেই আমাদের ইটাহারে। সেখান থেকে যা আর্নিং হয় সেই আর্নিং দিয়ে আমি লোকের জন্য কাজ করি। দিদা, এ বাড়িটা আপনার? হ্যাঁ এখানে থাকেন আপনি? হ্যাঁ, একা থাকেন? আমার জায়গা ফায়গায় যা ছিল বেচে কিনে ভাইপো এরা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। স্বামীর ভাইপো। আচ্ছা, আর আমি বাঁধে এসে ঘর। এখানে কার সাথে থাকেন আপনি? আমি গেলা থাকি। একা থাকেন? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে নাই? না, কেউ নেবে না, কেউ নেবে না, এই জায়গা আমার ছেলে। আর খাওয়া দাওয়া করেছেন? না, এখনো রান্না করিনি। রান্না করেননি? না। কোথায় রান্না করেন আপনি? এই এই ঘিনতে ঘরে? এই আপনি খাবে তাহলে নিতে দেবো। আমি খেলে রেখে চলেন তো দেখি আপনার ঘর কোথায় থাকেন। বাবা দেখুন। এখানে থাকেন এভাবে? হ্যাঁ, এ খড়ের ঘরে? হ্যাঁ, কি চৌকি করবো? নেই, বেড নেই? কিচ্ছু নেই। তো গরম লাগে না এখানে? গরম লাগে না বাবা, পাকাটা ও পাখা আছে, লাইন আছে? লাইন আছে। আচ্ছা। লাইন আনে পাকাটাকে খুলে নিয়ে পালিয়ে গেছে, পাকাও দিল। ও, রান্না বান্না করেন না, স্কুল থেকে খান, ঠিক আছে? স্কুলে খাই। এই যেখানে আপনাকে কিছু টাকা দিলাম, এটা আপনি রাখুন, ঠিক আছে? এইটা টাকা খরচা করুন। না আমার বেটা বেটার তোরে নিয়ে যাবে। না 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 না, এটা আপনি আমার দিদার মোটে, এটা আপনাকে আমি দিলাম, ঠিক আছে? এই টাকাটা আপনি রাখুন। এবার হচ্ছে দেখি আপনার ঘরটা, আমি আমার মেন উদ্দেশ্য হলো আপনার ঘরটা যদি ভালো করে করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা। এই টাকাটা যেটা আপনাকে দিলাম আমি, এটা দিয়ে আপনি কিছু কিনে খাবেন। হ্যাঁ। আর খাওয়ার দাওয়ার তো আপনি স্কুল থেকেই করেন, সেখানেই করবেন। আর এটা দিয়ে আপনার যা খাওয়ার ইচ্ছা করবে কিনে খাবেন। কিন্তু কাজ করতে হয়নি, আচ্ছা যাই খেয়ে পালিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা খাওয়া দাওয়া করবেন। আর আমি দেখি আপনার ঘরটা যদি করে দিতে পারি, ঠিক আছে? আপনার ঘরটা আমি করে দেওয়ার চেষ্টা না করবো। বাবা, ভালো আমার থাকবেন। বেটারা আছে, তাদের তোরে তো করবে, আমার করতে হবে না। আমি আর কদিন বাঁচবো বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন, আশীর্বাদ করবেন দিদা, যেন আবার আপনার কাছে আমি আসতে পারি, আমি ঠিক আছে? এই এপিসোডটা শেষ হলে না আমি তোমাকে একটা প্রণাম করব। মানে সিরিয়াসলি, আমি এপিসোডটা শুরু হওয়ার আগে অনেককে বলছিলাম যে ভগবান ঈশ্বর আল্লাহকে আমরা চোখে দেখিনি, আজ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এখানে এই পডকাস্টে এই চেয়ারে বসে কিন্তু সেই দুটো মানুষকে দেখতে পাচ্ছি, মানুষ রূপী ভগবানকে, ঈশ্বর আল্লাহকে, গডকে দেখতে পাচ্ছি। আপনারা যে ভাষায়, যে ধর্মেই, যে নামেই ডাকুন না কেন। খুশির ভান্ডার মানে তার জীবনটা এত কষ্টে, ছোটবেলাটা এরকম কষ্টে কেটে সে এত মানুষের জন্য খুশি নিয়ে আছে, এটা ভাবতে পারি। আর আমরা এখন ছোট্ট ছোট্ট স্বার্থের জন্য জাত পাত ধর্ম এর জন্য কত কি করি। আর দেখুন এই মানুষ দুটো, এই খুশির ভান্ডারের বাপ্পাদা নিজে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও সে কিন্তু জাতপাত দেখে না। এখানেই তো মানব ধর্ম, এখানেই তো মানুষের পরিচয়। আমার কথা হলো সবাই মানুষ, সবাই মানুষ, এটাই হচ্ছে ঠিক। কথা। সবাই মানুষ, কে হিন্দু কে মুসলিম আমি কখনো সেটা তুমি দেখি মা না। বাবার নাম বলো, মানে সত্যি মা বাবা, তোমার মা রত্ন গর্ভা, মানে এরকম মানুষ, এরকম সন্তান যদি প্রত্যেক মায়ের গর্ভ থেকে পশ্চিমবঙ্গের মাটিতে, দেশের মাটিতে আসে, তাহলে আমাদের দেশে সত্যিই সোনার ফসল ফলবে। মা বাবার নামটা একটু বলো। আমার বাবার নাম সাইফুর রহমান আর মায়ের নাম মনোয়ারা খাতুন খুশি। আচ্ছা। আমার মা কালকে আমাকে একটা কথা বলছিল, কালকে না পরশুদিন রাত্রেবেলা, যে আমার এমনি গল্প হচ্ছিল, বলছে যে তোকে একবার আমি মুড়ি কিনতে পাঠিয়েছিলাম 10 টাকা দিয়ে, যে বলেছিলাম যে সাদা মুড়ি নিয়ে আয়, কিন্তু তুই হচ্ছে মাখা মুড়ি নিয়ে চলে এসেছিলি। এবার আমি তখন ভাবছিলাম যে কি করে মানে চলবে, মানে সেটাও মানে মুড়ি আনাটা জানে না। আর আজকে তুই কত মানুষের কাজ করছিস, মায়েরম করে বলছে আমাকে রাত্রেবেলা। তো আলাম যে মানুষ কখন কে কি করবে সেটা তো বলা মুশকিল। তো যাই হোক, চেষ্টা করি মানুষের জন্য কাজ করা, এবং যারা এই পডকাস্টটা দেখছেন সবাইকে বলবো মানুষের জন্য কাজ করবেন, নিজের জন্য যতটুকু করবেন, কিন্তু যখন দেখবেন যে পাশে মানুষ আছে কিংবা কষ্টে আছে, একটু হলেও তাদের পাশে থাকলে নিজের থেকে ভালো লাগবে এবং রাত্রিবেলা ঘুমটা ভালো হবে। এটাই হচ্ছে সব থেকে বড় ইয়ে। এবং আমার সত্যি কথা বলতে একটা নেশার মতো হয়ে গেছে, মানে না কোথাও কাজ করতে না গেলে ভালো লাগে না, মানুষের জন্য কিছু না করতে পারলে ভালো লাগে না, নিজেকে ভালো লাগে না। উঠে মনে হয় যে না, কোনো একটা মানুষের অন্তত উপকার করব, একটা মানুষের করি। আচ্ছা আচ্ছা, এটা অনেকেই বলে যে এটা নাকি এখন তোমাদের শুধু সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবা না, সঙ্গে তোমরা তো এটা পেশা হিসেবেও নিয়ে নিয়েছো। যদিও আমি বলবো যে হোক না, আমি দিলদাকেও বলছিলাম যে হোক না, তো ক্ষতি কি? আমি যদি 10 টাকা ইনকাম করে আমি যদি 5 টাকা মানুষের জন্য ব্যয় করতে পারি, তো অসুবিধে কোথায়? সবাই তো সেটা পারে না। তো তুমি এটাকে কিভাবে বলবে, কিভাবে সেই দিকটা দেখো তুমি? আমি কিভাবে বলবো বলতে, প্রথম যখন আমি ভিডিও করি তখন তো আমি কখনোই ভাবতে পারিনি এই জিনিসটা থেকে টাকা পাবো, ঠিক আছে? এবার যখন আমি মানুষের কাছে শুনলাম যখন থেকে টাকা পাওয়া যায়, আমিও মনিটাইজেশন অন করলাম এবং টাকাও পেলাম। সেই টাকা থেকে তোমাকে বললাম যে 30টা বৃদ্ধা মাকে আমি চালাই প্রত্যেক মাসে, মানে
একজনকে 2000 টাকা করে খরচা তার দিতে হয়। লাগেই খাওয়া দাওয়া। এবং 20টা বাচ্চাকে আমার পড়াশোনা খরচা, এমনি খরচা সেগুলো দিই। যাদের ধরো মা আছে, স্বামী নেই, যারা পড়াশোনা করতে সেদের টুকিটাকি, সেটা মাসে মিনিমাম ধরো 50-60 হাজার টাকা দিতে হয় আদার্স খরচা যেটা, এবং প্রত্যেক মাসে যেটা করতে হয়। তারপরেও আমি একটা চাকরি করতাম HDFC ব্যাংকে, সেটা আমি ছেড়ে দিয়েছি 2024 সালে। এখন আমি একটা মেডিসিন শপ করি, মানে একটা ওষুধের দোকান আমার আছে, মোটামুটি চলে। সেখান থেকে যা লাভ হয় এবং ইউটিউব থেকে আমি যা পাই সেটাও আমি দিয়ে দিই। এখন এটাকে যদি মানুষ পেশা হিসেবে বলে, সে বলতে পারে। মানুষ যদি বলে যে রোজগার করার জন্য করছে, বলতে পারে। মানুষ নানান কথা বলে, মানুষের মুখে কিন্তু আমরা বাধা দিতে পারবো না, কিন্তু কাজটা করতে হবে। আমাকে হ্যাঁ, আমাকে প্রচুর মানুষ প্রচুর কথা বলে, এমনকি অনেক, এই যে কিছুক্ষণ আগে শুনছিলাম দিলদা অনেক কমপ্লেন, দিলদা নামে আমার নামও প্রচুর কমপ্লেন আছে। এত মা বাবার ভিডিও করেছি, ছেলেদের কাছে গিয়েছি, ছেলেরা এত থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে, থানায় কমপ্লেন করেছে, এই করেছে, কিছু করতে পারেনি কেউ। কয়েকদিন আগের একটা ঘটনা বলি, আমি ইটাহার থেকে মালদা আসছিলাম, একটা চেকপোস্ট নামে একটা জায়গা আছে, পাশে একটা চায়ের দোকানে একটা ছোট্ট ছেলে একটা স্প্রাইটের বোতল। শিশু শ্রমিক না, শিশু শ্রমিকের কথাটা তুমি বলছো যে ভিডিওটা দেখেছি? আচ্ছা, কোন না ওটা আমি ভিডিও করিনি। আচ্ছা, ব্যাপারটা বলছি। তো আসছিলাম, তো একটা ছোট্ট ছেলে, ঘটনাটা 2-3 মাস আগে আর কি, একটা ছোট্ট ছেলে একটা স্প্রাইটের বোতল নাকি দোকান থেকে নিয়ে চুরি করেছে বলছে ওরা। ঠিক আছে, চুরি করেছে, বাচ্চা ছেলে 2-1টা চড় থাপ্পড় দিয়ে, ঠিক আছে। ওরা করেছে কি, বাচ্চাটার হাত পা দুটো বেঁধে দোকানের সামনে ঝুলিয়ে রেখে মারছে, এই আর কি। এবার আমি তখন যাচ্ছিলাম, ওটা আমার চোখে পড়ে, আমি জলের বোতল কেনার জন্য ওখানে নেমেছি। নামার পরে আমি বলছি এইভাবে কেন করেছেন? এবার ওখানকার মানুষ, এবার আমি একটা ছবি তুলছি আর কি, ভিডিও করে ছবি তুলেছি যে এটা আমি পুলিশকে দেবো, আপনারা যদি বাচ্চাটাকে না ছাড়েন। তখন তারা তো প্রচুর করে বাচ্চাটাকে ছাড়ার পরে আমাকে এমনভাবে গ্রাস করেছে, মানে পুরো এলাকার মানুষ, মানে মার দেওয়া বাদ দিয়ে সবকিছু, মানে এমনভাবে গ্রাস করে পুলিশকে ডেকে এনে, মানে সেখানে যে আমি অন্যায় প্রতিবাদ করতে গেছি, মানে একটা শিশু আছে। আর আমি বলছি যে একটা স্প্রাইটের বোতল নিয়েছি, আমি 500 টাকা দিচ্ছি, বাচ্চাটাকে ছেড়ে দিন। বাচ্চাটাকে মেরে ফাটিয়ে দিয়েছে, এবং কি মানে খারাপ একটা অবস্থা। তো তখন পুলিশকে ডেকে এনে আমাকে সেই থানায় যাওয়া, মানে আমাকে থানাও যেতে হয়েছে, এগুলো ব্যাপার নিয়ে অনেকবার। তো থানাও যাওয়া হয়, সেখানে আইসি বলছে তোকে আমি চিনি, আইসিও আমার ভিডিও দেখে, তো উনি পরে ছেড়ে দিয়ে পরে ব্যাপারটাকে উনি ঠিকঠাক করে। ভালো কাজের শেষটা ভালোই হবে, কিন্তু এই যে মাঝে হ্যারাসমেন্ট হতে হয় অনেক, অনেক সময় অনেক কিছুর মোকাবিলা করতে হয়। এবং তোমার ধরো মেদিনীপুরও আমি গিয়ে অনেক কাজ করি, পশ্চিমবঙ্গের সব জায়গায় যাই, এবার একা চলে যাই, সে অনেক সাহস নিয়ে চলে যায়, কিভাবে দেখা যাবে, এগুলো নিয়ে অনেক পড়তে হয় আর কি। কিন্তু সেটা উপরওয়ালা বলেন, এবং আমার যারা ভিডিও দেখে সাপোর্টার, ওখান পাড়ার মানুষই সাপোর্টার হয়, মানে হয় আর কি। কিন্তু অনেক মোকাবিলা হতে হয় এই কাজ করতে গিয়ে, এবং সেই কাজগুলোকে মানুষ যদি বলে ইনকাম করার জন্য করে, বলুক, আমার আর কিছু বলার নাই, কিন্তু আমি কাজটা করছি কিনা সেটা দেখতে হবে। এই হচ্ছে ব্যাপার। এতগুলো মায়েদের, এতগুলো বাচ্চার দায়িত্ব তুমি এই বয়সে, এটা কজন পারি আমরা কি পেরেছি? সেটা বদনাম করার জন্য মানুষ রয়েছে, সুনামের জন্য নয়। তুমি এই যে একটা কানেক্টিভিটি, আমি দিলদাকেও জানতে চাইছিলাম, যদি রাজনীতিতে বা ভোটে দাঁড়ানোর সুযোগ হয় বা সেরকম ডাক পাও, কি জবাব দেবে বা কি বলবে? না, রাজনীতি জিনিসটা আমার সত্যি কথা বলতে, রাজনীতি সবাই করছে, রাজনীতিতে আমি যেতে চাই না। আমাকে আগের বার যে 23 সালে পঞ্চায়েত ভোট হয়েছিল, আমাকে বলেছিল ভোটে দাঁড়ানোর কথা, আমাকে অনেকবার বলা হয়েছে, না ভালো লাগে না আমার ওই জিনিসটা, আমি ওটা থেকে সবসময় দূরে থাকি, আমি অ্যাটাচে থাকতে চাই না। আমি আমার জিনিস নিয়ে, আমারটা নিয়ে আমি ব্যস্ত আছি, আমার জগতে যে কাজ আছে আমি সেটা নিয়ে ঠিকঠাক আছি। তোমাদের রাজনীতি করে কি করব? তোমাদের এই যে অশোকনগর আছে, হাবড়ার অশোকনগর, সেখানে আমি একটা ফ্যামিলিকে বাড়ি করে দিয়েছি কয়েকদিন আগে, 15 দিন হলো। সেখানকার যে কাউন্সিলর আছে অশোকনগরের, ওই কাউন্সিলর, ওনার ঘরটা খুব একটা খারাপ অবস্থায় ছিল, মানে একদম ত্রিপলের ঘরটর। সেই ত্রিপলের ঘর দেখে উনি 10টা পাড়ার মানে বড় বড় মানুষেরা, রাজনীতিবিদরা 10 জন ঘর নিয়ে নিয়েছে, পৌরসভার ঘর, কিন্তু সেই মানুষটার ঘরটা দেখে, কিন্তু তার ঘরটা হয়নি। তার ঘরটা আমি সেই রায়গঞ্জ থেকে এসে ওনাকে আমি করে দিয়েছি, কয়েকদিন আগের ঘটনা। তো রাজনীতি করে আমার কি, রাজনীতি করে আমি এই তো অবস্থা, তো রাজনীতি কেন যাবো আমি আমার মতো ঠিক আছি। বলে কি চাউল আছে, চাউল বলে কি করবো, পয়সা দিব আপনারে, কিন্তু নিজের হাতে এই যে এই হাড়িটা দেন, এদের থেকে চাল নিয়ে, এদের থেকে চাল এতটা ছিল, দেখো চাল আছে, ওরে বাবা অনেক চাল আছে তো, আরো চলে যাবে, 2 মাস চলে যাবে আরো। তো আপনাদেরকে বলছি, দিদাকে আমি টাকা দিয়ে যাই, সেই মানুষটার কাছ থেকে কোন জ্ঞানে মানে টাকা নিয়ে চলে যায় আমি সেটাই বুঝতে পারি না, মানে ওরা কি মানুষ না অমানুষ? যাই হোক, দুঃখ কষ্ট করবেন না, আমি তো আছি, তাই না? কিছু থাক আর না থাক, আমি আছি আপনার জন্য, তাই তো? অনেকদিন পরে আসলাম। অ্যাকচুয়ালি দিদা শুনেন,
আপনার মতো অনেক দিদার কাছে আমি আরো যাই, ঠিক আছে? তো আমি সময় পাই না, তো আমি যখন সময় পাই না তখন ওই ভাইটাকে বাজার নিয়ে পাঠিয়ে দিই আপনার কাছে। দিত কয়েকদিন আগে দিয়ে গেছিল না বাজার, তার আগে আবার আমি এসে দিয়ে গেলাম। অনেক বাজার আছে, অনেক বাজার দিয়ে গেছে, তাই তো? মানে হলুদ, পাঁচফোড়ন, মানে প্যাকেট প্যাকেট ধরাই আছে। ওখানে লবণ কি অত লাগে? 4 প্যাকেট লবণ, মানে প্যাকেট প্যাকেট সব দিয়ে গেছে না? আমি পাঠিয়ে দিয়েছিলাম ওকে, ঠিক আছে, যে যাও তো দিদাকে বাজার দিয়ে আসো। আমি তো যেতে পারছি না, আমি গেছিলাম অন্য জায়গায়। আপনাদের মত আমার যা আছে আমি খাইতে পারি। ঠিক আছে, আপনি একটু বসেন, আমি আপনার জন্য কিছু কিনে নিয়ে আসি। বাজার টাজার আমি কিছু নিয়ে আসি। আমি এত দূর থেকে আসলাম, আমার মনটাকে একটু শান্তি করবো না আপনাকে? বাজার আমার একটু পয়সা লাগবে, পয়সাও দিয়ে যাব, বাজারও দিয়ে যাব। বাজার কি আপনি খুশি হবেন তো? হ্যাঁ, কত? অনেক অনেক খুশি। আমার ছেলেগুলো আর গেছে, আমার ছেলেগুলো আর পাইলাম। ছেলেগুলোতে কি করব আমি দিদা? দেখি আমি যদি আপনার ছেলেগুলোকে পাই, আমি তো বললাম আপনাকে খোঁজ রাখবো। আমি খোঁজ তো আমি রাখছি সবসময়, কিন্তু আমি আর পাচ্ছি না। এখন ওই দেখো তোমার নাম নিয়ে আড়িলে টিক টিক করলো, তখন আমি বললাম আইবে তো, মানে বাপ্পা ভাই আইবে তো, আবার টিক টিক করলো, আবার টিক টিক। আচ্ছা, ওই টিকটিকি আপনি আমার নাম নিলেন খালি, তো টিক 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 করলো এক্ষুনি। এবার আপনি মনে মনে ভাবলেন যে বাপ্পা ভাই আসবে তো, তখন টিকটিকিটা টিক 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 করলো। দৌড়ায় উঠলাম, উঠে খুলে রাখি। আচ্ছা আসবে তো, আবার টিক টিক করে পাউডার তুলতেছি, আবার টিক টিক করে। আচ্ছা, আপনি আমার কথাই ভাবছেন না, টিকটিকি টিক টিক করছে। কি স্ট্রেট কাট এবং কত স্পষ্ট কথা বলতে পারো তোমরা। সত্যি এজন্যই বোধহয় মানুষের এত কাছে পৌঁছে যেতে পারো। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছো? আমি জানি না। আমার বাড়িতে আমার মা ফোন করে আমাকে বললো কালকে যে কে এসেছিল, বলছে সই করে নিয়ে গেছে। আমি ঠিক আছে, নিয়ে গেছে, এই আর কি। করেছি, সবাই করছে, বাড়ি বাড়ি বিএলআর গুলো আসছে, করছে, করুক। এটা নিয়ে কি মনে হয় রাজ্যে আমাদের এটা হওয়া দরকার ছিল? এটা এখন কি বলবো বলো, এখন শুধু আমাদের রাজ্য না, প্রত্যেকটা রাজ্যে হলে ঠিক ছিল। তো শুধু কয়েকটা রাজ্যে হচ্ছে, এটা আমার মনে হয় একটু ভুল হচ্ছে। যদি প্রত্যেকটা রাজ্যে হতো, গোটা দেশ জুড়ে যদি হতো তাহলে ঠিক আছে। এবার আরেকটা কথা আমি বলতে চাই যে এটা যেন নিরপেক্ষভাবে না হয়, যেন সবার জন্য সমান হয় আর কি এসআইআরটা, এটাই আর কি। মানে এগুলো বিষয়ে বেশি বললে বেশি খারাপ, কিন্তু আমি একটাই কথা বলবো, যেন সবার জন্য সমান হয়। যে কিছু মানে এমন ব্যাপারটা হচ্ছে যে কিছু জাতিসংখ্যভাবে বেশি চলে যাচ্ছে। আমি একটা ভিডিও দেখলাম যে কোনো একটা কমিউনিটির দিকে সাংবাদিক গিয়ে শুধু তাদের কাছে চলে যাচ্ছে। আমাদের উত্তর দিনাজপুরের কথাই বলি, যে ওখানে মানে কত যে বাংলাদেশি এসে আছে তার কোনো হিসাব নেই। সেটা হ্যাঁ আলাদা, মানে হিন্দু ধর্মের আর কি, ওই পার থেকে এই পারে এসে পুরো মানে কন্টিনিউ আসছে, যে কোনো ভাবে এসে আছে। এবার আমার কথা হলো এসআইআর হলে সবার জন্য যেন সমানভাবে হয়, কোনো একটা জাতিকে কিংবা কাউকে যেন ছোট করে ইয়ে করে না দেখানো হয়, এটাই আর কি। আমি চাই যে সব রাজ্য হোক এবং সবার জন্য সমান হোক, এটাই আর কি। আচ্ছা, খুশির ভান্ডারের এখন স্বপ্ন কি? স্বপ্ন মানুষের জন্য কাজ করা। আমার নিজের জন্য কিছু করার নেই। আমার নিজের জন্য একটা বাড়ির প্রয়োজন ছিল, আমি ছোট করে হলো একটা বাড়ি আমার থাকার মতো করেছি। এবং আমার রোজগারের জন্য একটা জিনিসের প্রয়োজন ছিল, যেহেতু আমি চাকরি করলে এদিকে সময় দিতে পারছিলাম না, তো সেই জন্য আমি একটা মেডিসিন শপ করি। সেখানে আমার প্রতিনিয়ত ডাক্তার বসে, এবং আমি সেটা করি কি প্রত্যেক মাসে একদিন করে ফ্রি মেডিকেল ক্যাম্প করি আমার চেম্বারে আর কি। এবং ডাক্তারের ভিজিট 250 টাকা করে ওখানে ডাক্তারবাবুরা নেন, যেখানে অন্যান্য ডাক্তারবাবুরা 500 টাকা করে নেয়। আমাদের ডাক্তারবাবুরা অন্য জায়গায় 500 করে নেয়, কিন্তু আমার জন্য সেখানে 250 টাকা করে নেয় আর কি। সেটা রেখেছি মানে অসহায় মানুষের জন্য, এবং একদিন করে ফ্রি করেছি। এবং যেসব গরিব মানুষ টাকার জন্য ওষুধ কিনতে পারে তাদেরকে আমি ফ্রি মেডিসিন দিয়ে দিই, এগুলো হয়। কিন্তু আমার তো একটা রোজগার লাগবে, সেই জন্যই ওটা করা। একটা পরিবার আছে, মা আছে সঙ্গে, এবং এই কাজগুলো করতে হয়। এবং ইউটিউব যে সবসময় টাকা দিবে তা তো নয়, যেমন কখনো দেয় কখনো দেয় না, এটার উপর একান্ত ভরসা করে থাকলে তো হবে না। আমার তো একটা পার্সোনাল রোজগার লাগবে, সেই জন্য সেটা করা। আর এখন শুধু একটাই লক্ষ্য, যে মানুষের জন্য কাজ করা। যতদিন বাঁচবো মানুষের জন্য যেন কাজ করতে পারি। আমি সামনে যদি 1 মাসও বাঁচি, যে 1 মাস যেন আমি মানুষের জন্য করতে পারি প্রত্যেকটা দিন, এটাই আমার লক্ষ্য। বাহ, খুশির ভান্ডারের কাছ থেকে অনেক অনেক অজানা গল্প এবং ছোটবেলার সেই কষ্টের দিনগুলো, স্কুল কলেজ এবং তারপর বাবার যে স্ট্রাগল, ছেলে মেয়েদেরকে মানুষ করা, সেটাই কি আজকে তোমাকে এত দূর এবং এই জায়গাটাই এনে দাঁড় করিয়েছে? মানে সেই খিদেটা কি তখন থেকেই বাবা দিয়ে গেছে মনের মধ্যে? সেটাই বলতে, আমার বাবা মা প্রচুর আমার মা এখনো স্ট্রাগল করছে। আমার মা বাড়িতে এখনো একটা মুদি দোকান চালায়। আমার বলছে আমি যতদিন আমি চলতে পারবো, আমি রোজগার করে আমি চলবো।
আমি একটা ভিডিওতে দেখছিলাম একজন গিয়েছিলেন, মায়ের সঙ্গে কথা বলতে চাইছিলেন, মা খুব লাজুক, মানে কথা বলতে চাইছিলেন না। উনি মানে একটু লজ্জা পায়, মানে গ্রামের মানুষ তো মানে বাইরে কোথাও একটা যায় না, শুধু পাড়াতেই থাকে, তো কথা বলতে একটু পায়। কিন্তু আমার মা খুব মানে পারিশ্রমিক আর কি, এবং আমাদের যে মাঠে জমি আছে সেগুলো আমার মাই করে, মানে লোক দিয়ে খুব কম ভালোবাসে, নিজেই করবে। এবং সংসার যে আমাদের চলে, আমার মা যে মুদি দোকান করে সেখান থেকে সংসার চালাবে, মানে আমার রোজগার দিয়ে উনি খুব কম পছন্দ করে। বলছে আমি যতদিন বেঁচে আছি, আমার যতদিন শক্তি আমার আছে, আমি আমার পরিশ্রমে আমি চালাবো। এরকম মায়ের তো এরকম ছেলেই হবে। আচ্ছা, এর সঙ্গে এই যে তোমার রাজনীতিতে ভালোবাসো না বা যেতে চাও না ঠিকই, কিন্তু যেখানে এমএলএ এমপি বলো বা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, তাদের পৌঁছে যাওয়ার কথা, যার ত্রিপলের একবার ঝড়ে জলে যে মানুষগুলো বাস করছে ত্রিপলের মাধ্যমে, ত্রিপলের ছাউনিতে, যারা দুবেলা খেতে পায় না, যে বাচ্চাটা ন্যূনতম পড়াশোনার সুযোগ নেই, তারা পাচ্ছে না, তোমরা পাচ্ছ। তার মানে তো ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে উপায় হয়। কোথাও তো একটা গ্যাপ আছে, তারা এই কারণেই পারেন না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেমন আজকে রানাঘাটে আমি গেলাম, একটা বাচ্চা দেখলাম, বাচ্চাটা 2 পড়ে, ওর মা হচ্ছে বোতল কুড়িয়ে বেড়ায়, বাচ্চাটা প্ল্যাটফর্মের মধ্যে বসে পড়াশোনা করছে, ওর ইচ্ছা আছে বলেও পড়াশোনা করছে। এবং এমএলএ এই যে বলছো কাউন্সিলর, ওনাদের ইচ্ছা যদি থাকতো মানুষকে দেওয়ার জন্য, তাহলে মানুষকে দিত। ওনাদের ইচ্ছা তো মানে কিভাবে গ্রাস করা যায়, সেটা আমাকে কেউ খারাপ বলুক ভালো বলুক, সে আমার এলাকা বলো, তোমার এলাকা, যেখানকার এলাকায় বলো, যারা মানে সরকার থেকে কিন্তু ঠিকই দিচ্ছে, সরকার কিন্তু সরকারের কাজ ঠিক করছে, কিন্তু যে বাইরে যে নেতা ফেতাগুলো আছে তারা ঠিক জায়গায় জিনিসটাকে পৌঁছাতে দিচ্ছে না। একজনের হাত থেকে যখন আরেকজনের হাতে যাচ্ছে, ওই হাত থেকে আবার 4 জনের হাতে যাচ্ছে, 4 জনের হাত থেকে আবার 8 জনের হাতে যাচ্ছে, মানুষ ঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছাতেই দিচ্ছে না, তার আগে তারা ভাগ বাটোয়ারা করে শেষ হয়ে যাচ্ছে। ওটাই চলছে আমাদের রাজ্যে। সরকার থেকে ঠিক দিচ্ছে, সরকারের আমি ভুল বলবো না, কিন্তু যে মানুষগুলোর কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে না। নাহলে কত জায়গায় ঘুরে বেড়ায়, এরকম থাকতোই না। যতগুলো মনে করে যে এত ঘর এত কিছু ঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছেই না, যার ঘর আছে তারাই ঘর পাচ্ছে। আমার ইটের বাড়ি আছে, আমার নামে বাড়ি আসলো, আমি নিলাম না ঘরটা, আমি কি করবো, আমি কোথায় দিব ঘর? আমার নামে এসেছিল বাড়ি, আমার মায়ের নামে, আর নিলাম না, আমার ঘরটা আরেকজন মানুষকে দেওয়া হোক, ঠিক এই আর কি। তো তাহলে এই তোমাদের মতো মানুষের তো রাজনীতিতে প্রয়োজন বাপ্পাদা। আমরা রাজনীতি করলে আমরা টিকতে পারবো না রাজনীতিতে, যেটা মানে সত্যি কথা, রাজনীতিতে আমাদের মতো মানুষের জন্য নেই আজকাল। সত্যি কথা বলতে ভালো মানুষের জন্য রাজনীতি নয়, এই হচ্ছে ব্যাপার। ভালো মানুষ যদি রাজনীতিতে যায়, ভালো মানুষ রাজনীতিতে থাকতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। এই 4টা ওখানে খারাপ মানুষ থাকে, সেই একটা যদি ভালো মানুষ গিয়ে পৌঁছায়, সেখানে তো ভালো থাকতেই পারবে না, সে তো খারাপ হয়ে যাবে। তার থেকে বরঞ্চ নাই গেলাম ওই জায়গাটাতে। আমার কথা হচ্ছে নিজের মতো করে বাঁচবো, আমি কারো মানে কথা শুনতে হবে না, কারো এই নেই, কারো ধমকি নেই, কারো কিছু নেই, আমি আমার মতো কাজ করছি, ভালো আছি। এবার রাজনীতিতে গিয়ে নামটা কেন বন্ধ করতে যাব? খুব ভালো থেকো, তোমাদের এই পথ চলা আগামী দিনেও আরো অনেক দূর এগিয়ে যাক। আচ্ছা, এরপর তোমার ভবিষ্যৎ প্ল্যানিং মানে পারিবারিক প্ল্যানিং কি রয়েছে? খুশির ভান্ডারের পেজ, ইউটিউব যারা দেখে, এত লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, মিলিয়নে তো পৌঁছে গেছে বোধহয়, ছাড়িয়ে গেছে মিলিয়ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারাও তো জানতে চায় খুশির ভান্ডারের জীবনে খুশি কবে আসবে? এক খুশি তো মা আছে, পরের খুশি কবে আসবে? এই সামনেই আসবে, এই সামনেই আসবে। বা তো লাভ ম্যারেজ হচ্ছে না অ্যারেঞ্জ ম্যারেজ? এখন কি বলবো, লাভ ম্যারেজই বলা চলে। মানে অনেকদিন ধরে সম্পর্ক, একজন প্রায় 4 বছর থেকে, সেই ভিডিও থেকেই পরিচয় আর কি। মানে আমার ভিডিও দেখেই সেখানে যোগাযোগ, সে বলেছিল যে আমি কিছু হেল্প করতে চাই একটা পরিবারের জন্য, সে হেল্প করতে গিয়ে মানে আজ অব্দি তো হেল্পটা করা হলো না, সে আমার সাথেই মিশে গেছে, এই আর কি। না, তবে আমি দিলদাকে বলছিলাম বাড়ির সাপোর্ট বা লাইফ পার্টনার বা মা বাবা, কিন্তু আমি এমন একজন মানুষকে পেয়েছি যেটা সত্যি কথা বলা চলে। মানে আজকে যদি সেই 2021 সালে, তখন আমার শুরু তখন থেকে মানুষটা আমার সাথে, আজকে যদি আমি এই খুশির ভান্ডার হয়েছি, সেই মানুষটার মানে 80% সেই মানুষটার সাপোর্টে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যখন আমার সে মানে সরকারি জব করে, যখন আমার মানে আর্থিক থাকে না, তখন সে পুরোটা সাপোর্ট করে যে করতে হবে, এরকম একটা বিষয়। তো একটা পাশে যদি একটা সাপোর্ট করার মতো মানুষ থাকে, তাহলে অনেক পথে এগিয়ে যাওয়া যায়। তো দেখা যাক কত এগিয়ে যাওয়া যাচ্ছে, এবং সামনে প্ল্যানিং আছে যে অনেক দূর এগোবে খুশির ভান্ডার। খুশির ভান্ডারে এত খুশি হবে যেটা ছড়িয়ে দেবে গোটা দেশ, গোটা রাজ্যের মানুষের জন্য। আমরা তো এটাই চাইবো। আচ্ছা, তার নাম কি, নাম বলা যাবে? নাম পরেই বলি, এখন মানে পাবলিক কেউ জানে না, সেটা তোমার এখানে বলে দিলাম। তো 2026-এ মার্চের দিকে প্ল্যান আছে। এখন আমরাও যাব, কিন্তু অবশ্যই আমি অবশ্যই ইনভাইট করব, এবং অবশ্যই সেটা হবে। এভাবে চলতে থাকুক। লাইফ পার্টনার এত সুন্দর করে যে যোগ্য ভাবে তোমার সঙ্গে এগিয়ে যাচ্ছে, তার হাত কখনো ছেড়ে না। খুব যদি আছে তো আছি,
ঠিকই তো। এটাই। আচ্ছা, এই একটা বিষয় জানতে চাইবো, আমি তোমার প্রচুর ভিডিও দেখি, প্রচুর, আমিও তোমার সাবস্ক্রাইবার, তোমার ফলোয়ার, এবং আজ থেকে নয়, মানে সেই গোড়ার দিক থেকে, যখন তোমার 50,000, 1 লক্ষ, এখান থেকে যখন মিলিয়ন, তখন থেকে আমি দেখি তোমাদের কাজ খুব ভালো লাগে। এমন কোনো ভিডিও যেটা তোমাকে সত্যি ভেতর থেকে খুব কষ্ট দিয়েছে বা ভালো লেগেছে এই কাজটা করে, এরকম কোনো? আমার ওই দিদাটাকে সবাই চেনে, আমার রায়গঞ্জে আমাদের বাড়ির পাশে একটা দিদা ছিল, কোলে করে আমার একটা হরে কৃষ্ণ দিদা, সেই দিদার কথা বললে আমার গায়ে এখনো কাটা দেয় এবং আমার মানে ভিতর থেকে খুব খারাপ লাগে। ওই মানুষটার সাথে আমার পরিবার বলো এবং আমি বলো পুরো মিশে গেছিলাম, রক্তে মিশে যাওয়ার মতো। মানে ওনার কাছে না গেলে আমার ভালো লাগতো না। কত সুন্দর করে সবকিছু করে দিয়েছি দেখেন, টিউবওয়েল, পায়খানা, ঘর, বাড়ি, গাছ, সুন্দর। এটাই হিংসা করে না, যত হিংসা করে তত ভালো। আজকে এবার হরে কৃষ্ণ করে নাস্তা হয়ে যাক। ঠিক আছে, ঠিক আছে। দিদারা দাদা, তো দিদার আমি কোলে নিতে পারি কিনা? দাদা, দিদা দিদার আমি কোলে নিয়ে নিছি। দিদা ভারী কই? বাড়ি তো দিদা বেশি ভারী নাই। মানে উনার দুটো, তাকে বাড়িও করে দিয়েছে। হ্যাঁ, বাড়ি করে দেওয়া থেকে সবকিছু। ওনার দুটো ছেলে, 3টে মেয়ে, এবং মেয়েগুলো পাশে বিয়ে হয়েছে এবং ছেলে দুটো অন্য জায়গায় চলে গেছে। তো দিদাটা একা থাকতো। এবার হট করে আমি আলাদা জনের কাছে মানে যেতে গিয়ে এই দিদার কাছে পৌঁছে গেছিলাম প্রথম যেদিন যাই। তো সেদিন থেকে ওই দিদার শুরু থেকে প্রায় 2 বছর ওই দিদা মানে আমার আওতায় ছিল। ওনার বাড়ি করে দেওয়া থেকে সব কিছু আমি চালাতাম। সে ভিডিও দেখলে মানুষ হরে কৃষ্ণ দিদা বললে সবাই বুঝতে পারবে। তো দিদা 2 দিন বাড়িতে মরে পড়েছিল, কিন্তু পাশেই মেয়ের বাড়ি কিন্তু কেউ দেখতে আসেনি। মানে 2 দিন ধরে ওর মা বাইরে যাচ্ছে না, কেউ খবর নিতে আসেনি, কিন্তু বাড়িতে 2 দিন ধরে আগনায় পড়ে মানে মরেছিল। এবং যখন গন্ধ বাইরে বেরোচ্ছিল তখন মানুষ বুঝতে পেরেছে মারা গেছে। তারপরে মানে মেয়েদের কোনো খবর নেই। এবং যখন সৎ কাজ করা হবে তখন মেয়েরা বলছে না না আমরা জানি না, যা জানে বাপ্পা জানে। ওই দিদার সৎ কাজটা অব্দি আমি করেছিলাম। তো ওই দিদার জন্য আমার খুব কষ্ট হয় এবং ভিতরটা আমার নাড়া দেয় ওই দিদার জন্য। তো যাই হোক, এবং দিদা মারা যাওয়ার পরে সে বাড়িতে আবার ওই ছেলে মেয়েগুলোই আবার চলে এসছে। মানে অতদিন আসেনি। যখন দিদা মারা গেল এবং আমি চাবি নিয়ে চলে এসেছিলাম, আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি ওর মেয়েগুলো ছেলেগুলো। যখন দিদার সৎ কাজ সব কিছু করা হলো, তারপর ছেলে মেয়ে সব বাড়িতে আবার জায়গা টায়গা নিয়ে 4 কাঠা না 5 কাঠা জায়গা ছিল, সেই জায়গাটা সবাই মিলে ভাগ টাগ করে একাকার এরকম। কিন্তু মা যখন বেঁচে ছিল মাকে দেখতেও আসেনি। তো এগুলো শুধু ওই দিদা না, এগুলো প্রায় এরকম ঘটনা হচ্ছে সব জায়গায়। মানে তুমি যেখানেই বলো, তুমি আশেপাশে তাকিয়ে দেখবে প্রচুর এরকম ঘটনা। আচ্ছা বাপ্পাদা, তোমার কি মনে হয় যে এই যে মানুষ এত সেলফ সেন্টার্ড হয়ে গেছে, আমরা ওই যে নিজের ছাড়া কিছু ভাবি না, এটাই যে ফোন বা আমাদের এই স্বার্থপর জীবন, এটা কি অনেকটাই এই কারণে দায়ী? মানে কি মানুষ কি এখন ওই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ঢুকে গেছে, গোটা দুনিয়া থেকে নিজেকে আলাদা করে নিয়েছে? অ্যান্ড্রয়েড বলে যেগুলো, মানুষ এখন মানে টাকার নেশায়, যেটা সত্যি কথা। ফোন তো ফোন আছেই, মানুষ টাকা ছাড়া এখন আর কিছু বুঝছে না। মা বাবা কে কেউ চিনছে না। মানে ভালো করে বউ সংসার বাচ্চা নিয়ে আছি, মা বাবা দূরে যাও, এরকম হয়ে গেছে ব্যাপারটা। ফোন তো আছেই, কিন্তু যখন এই কিছু টাকা হয়ে যাচ্ছে, একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, মানে মেয়ে বউ সংসার বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, মা বাবা কী করলো দেখার দরকার নেই। তাহলে স্কুল টিচারের মা কখনো রাস্তায় বসে খেতে হয়, এটা কলেজ প্রফেসরের মা কখনো ত্রিপলের বাড়ি করে থাকতে হয়, যেগুলো গিয়ে আমি ফেস করছি। দিদা, এ বাড়িটা আপনার? হ্যাঁ। এখানে থাকেন আপনি? হ্যাঁ। একা থাকেন? আমার জায়গা খাগায় যা ছিল বেঁচে কিনে ভাইপো এরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, স্বামীর ভাইপো। আচ্ছা। আর আমি বাঁধে এসে ঘর। এখানে কার সাথে থাকেন আপনি? আমি গেলা থাকি। একা থাকেন? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে নাই? না, কেউ নেবে না, কেউ নেবে না, এই জায়গা আমার ছেলে। আর খাওয়া দাওয়া করেছেন? না, এখনো রান্না করিনি। রান্না করেননি? কোথায় রান্না করেন আপনি? ঘরে? আপনি খাবে তাহলে নিতে দেবো। আমি খেলে দিন, চলেন তো দেখি আপনার ঘর কোথায় থাকেন। এখানে থাকেন এভাবে খড়ের ঘরে? চৌকি নেই, বেড নেই, কিচ্ছু নেই। তাহলে কলেজ প্রফেসরের কি একটা মাকে খাওয়ার দাওয়ার কি ওরিয়ে হবে না? এক মুঠো ভাত হবে না? কেন দেয় না? এই হচ্ছে ব্যাপার। সে তুমি ফোন বলো যাই বলো, মানুষ স্বার্থপর। এখন দুনিয়াটাই স্বার্থপর হয়ে গেছে। যে মা তাকে জন্ম দিচ্ছে সে মা মানে বাইরে ত্রিপলের ঘরে রাস্তায় খাচ্ছে, আর সে বাবুর মতো ফ্ল্যাটে থাকছে। এটা কি বলবো, স্বার্থপরই তো।
আবার আমি এরকম ভিডিও দেখেছি যে তুমি গেছো সেখানে প্রতিবাদ করছো যে আপনারা এরকম দোতলা বাড়িতে আছেন একটু দূরে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম মাঠের পাশে একদম খুব হাওয়া দিচ্ছে ঠান্ডায়, একটা ময়লা ছেঁড়া কাপড় পরে বুড়ি মা একদম কোণে একটা কুঁড়ে ঘরে বসে রয়েছে। তুমি ছেলেদেরকে ইয়ে করছো, তখন ছেলে বউ আরও তাদের আত্মীয় স্বজনরা সব বেরিয়ে এসে তোমাকে রীতিমতো শাসাচ্ছে। হ্যাঁ আমাকে শাসাচ্ছিল, তারপরে আবার ওটা আমার বাড়ির পাশেই ছিল। এবার যখন জানলো আমার ব্যাপারে, তারপরে পাড়ার লোক সব ভিডিও দেখে ওনাদেরকে ছিছি করা শুরু করলো। তখন ওনারা আবার ওই মায়ের ওখান থেকে সবকিছু ঘরটার ভেঙে টেকে দিয়ে মাকে আবার বাড়িতে নিয়ে এসে আবার দেখাশোনা করছে আর কি, এরকম। মানে সেই সাকসেসফুলটাও হও মাঝে মধ্যে। হ্যাঁ সেটাও সাকসেসফুল হই, কিন্তু খারাপ লাগা তো অবশ্যই, খারাপ লাগা আছে, কিন্তু এগুলো কম হওয়া যায়। মানে তাদের সাথে মাকে আনতে বলে সেখানে আমরা ফেসে যাই, এরকম হয়ে থাকে। মানুষ কোথায় পৌঁছে গেছে, কোথায় পৌঁছে গেছে। আমরা যে এত স্বাধীনতা উদযাপন করি, এত নারী শিক্ষা নিয়ে আমরা এত কথা বলি, আমরা নিজেদের আধুনিক বলে বড়াই করি, তারপরে যখন সমাজের এই অন্ধকার দিকটা তো তোমরা অনেক বেশি ফেস করো, আমরা তো না হয় একটা মোড়কে থাকি। হ্যাঁ, তো মানে তোমার কেন মনে হয় যে আমরা কি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো না, বা উপায় কি? মানুষ তো এখন সেগুলো নিয়ে ব্যস্ত হয়েছে, বাবা মা কি করছে না করছে। এখন ধরো যখন পুজো আসছে, পুজো শপিং করার জন্য, পুজো ঘোরার জন্য মানে হাজার হাজার লাখ লাখ টাকা আমরা খরচা করে দিতে পারছি, কিন্তু মাকে একটা শাড়ি দিতে পারছি না। তাহলে এটা মানুষ কোথায় আছে বলো? মানে পুজোতে আমি 10,000 টাকা শপিং করলাম বউকে নিয়ে, আর কিছু করলাম, ঘুরতে গেলাম, এই প্যান্ডেল গেলাম, ওই প্যান্ডেল গেলাম, 4 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার মাকে আমি একটা শাড়ি দিচ্ছি না। সে কোথায় আছে, সে কোথায় আছে আমি তার খবর রাখছি না। আমার বাবা কি করলো সেটা কোনো খবর রাখছি না, এরকম। এগুলো কিছু বলার নেই। মানুষ যদি নিজে সতর্ক না হয় তাহলে কেউ বলে তাকে কিছু করতে পারবে না। আমি যদি নিজে ঠিক না হই, আমাকে 10 জন মানুষ বলে আমাকে ঠিক করতে পারবে না। আমাকে নিজের মেন্টালিটি, নিজের আমার মন, নিজের সব কিছু আমাকে ঠিক করতে হবে। আমি এত মোবাইল দেখছি, মনে করো তুমি বলে একটু যে মোবাইলে আসক্ত হয়ে গেছি, মোবাইল এত দেখছি, মোবাইলে তো অনেক কিছু দেখা যায়, মোবাইলে তো কিছু কিছু আমাদের ভিডিওগুলোও তো আসে। দিল খানের ভিডিও বলো, আমার ভিডিও বলো, মোবাইলে আসে। দিল খান যে এত ভালো কাজ করছে, এত ভালো একটা মানুষ, সেও কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে ছিল। এখন সে যে মানুষের জন্য এত কিছু করছে, তাকে কিন্তু অনেক মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু সে আমাদের ভিডিওগুলো যখন তারা দেখছে, তারা তো একবার ভাবতে পারে যে ওই এরকম ভালো কাজ করছে, আমি কেন পারি না। সেটা না করে সে খারাপটাই নেয় এবং নিজের জন্য স্বার্থপর। মাকে, যে মা আমাকে জন্ম দিল, সেই মাকে আমি বাইরে ফেলে রাখতে পারি। আরেকটা ভিডিওর কথা আমার বলি, সেটা হচ্ছে বর্ধমানে। সেখানে আমি গিয়ে, সেখানে আমার প্রচুর মোকাবিলা হয়েছিল, মানে মারামারির মতো একটা অবস্থা। একজন মাকে একটা খড়ের একটা ইয়েগুলো থাকে না, যেখানে ধান কেটে এনে খড়গুলো যে কি বলে ওটাকে, ওখানে রাখে, ওখানে একটা মানে গর্তর মতো করে চারদিকে কেটে ত্রিপল টাঙিয়ে দিয়েছে, কাপড় শাড়ি টাঙিয়ে দিয়ে মাকে ওখানে রেখে দিয়েছে। মা হাঁটতে পারে না, মানে ঘষে ঘষে হাঁটে, পাগুলো মেলে মেলে হাঁটে। আমার একটা ভিডিও আছে, তুমি খুঁজলে দেখতে পাবে। আর ওর ছেলের হচ্ছে ওদিকে বড় দালানি ইটের বাড়ি আছে, বড় ইটের বাড়ি আছে ছেলের। মাকে ওখানে, গরম তখন ছিল 44 ডিগ্রি তাপমাত্রা। আর তখন আমাকে একজন ছবি তুলে পাঠিয়েছিল, আমি থাকতে পারিনি। তখন আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম এই অবস্থা। তার ছেলেকে বলছি, তার ছেলে বলছে তুমি এখান থেকে চলে যাও, না হলে এখানে মানে লাশ ফাঁস পড়ে যাবে, এরকম বলছে। আমার মানে সেদিন কপালের ভাগ্য বলে আমার তখন ক্যামেরা লাগানো ছিল আমার কাছে, বলে সেটা হয়নি। তো তখন আমি সেখানে ভিডিও ক্যাপচার করি, মাকে যতটা পারি হেল্প করি। করার পরে আমি যখন ভিডিওটা পোস্ট করি, তখন ওর ছেলে আবার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। ওর মেয়ের বাড়িতে যখন ভিডিওটা দেখছে, ওর মেয়েকে নিয়ে আবার অশান্তি শুরু হয়েছে। ওর মেয়ে আবার আমাকে ফোন করে এরকম বলছে। তখন বর্ধমান থানার পুলিশ গিয়ে ওর বাড়িতে গিয়ে ঠিকঠাক করে দিয়ে ব্যাপারটা তখন এসেছিল। আমি যখন ভিডিওটা করলাম, তখন ওখানে পুলিশ গিয়ে তার বাড়িতে মাকে ঢুকিয়ে দিয়ে ঠিকঠাক করে এসেছে। তো মানুষ তো স্বার্থপর। দিল খান হোক বা বাপ্পা সরকার, এরা আছে বলে এদের মতো অনেক মানুষ, আমি শুধু 2 জন মানুষ বলবো না, আমি স্টুডিওতে আজকে 2 জনকে আনতে পেরেছি এই পডকাস্টের জন্য। এদের মতো আরও খুঁজলে আমরা কিন্তু দেখি সোশ্যাল মাধ্যমে, ছোট বড় মিলিয়ে আরও অনেক অনেক ইনফ্লুয়েন্সার, অনেক এরকম মোটিভেশন ভিডিও যারা করেন, যারা সমাজের জন্য কাজ করছেন, তারা জানেন অন্ধকার জগৎটা, এবং তারা আছেন বলেই আমরা সমাজের সত্যিটা দেখতে পাই। এবং আমরা চাইবো যেটা খুব তাড়াতাড়ি ভালো হোক তোমাদের। আমিও চাই ভালো হোক। এবং আরেকটা কথা বলতে চাই যে দিল খান যে আছে, আমি যে আছি, আমরা এমন একটা বন্ডিং যে আমার কোনো মানে কাজ খারাপ হলে আমি তাকে বলি যে ওভাবে করো। ওর কোনো কাজ খারাপ হলে, মানে আমার কোনো কাজ খারাপ হলে ও আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে বলে এই কাজটা তুমি এরকম হচ্ছে, তুমি এরকম করো। ওর কোনো কাজ খারাপ হলে আমি তাকে বলি। মানে আমাদের বন্ডিংটা এত ভালো, মানে এটা মানুষ সবাই জানে, সোশ্যাল মিডিয়াতেও সবাই জানে যে ওর আর আমার বন্ডিংটা মানে খুব, মানে আমরা কি বলতো আলোচনা করে মানে কোন কাজটা করলে ভালো হবে। দিলদা আমার থেকে সিনিয়র, ও আমাকে ভালো মোটিভেট দেয় এবং ভালো পরামর্শ দেয়। ওর থেকে আমি ছোট, আমি ওর ভাইয়ের মতো, অনেকটাই ছোট ওর থেকে। আমি ওকে আমিও কিছু পরামর্শ দিই যে ওটা ওভাবে করো। এভাবে করে আমরা কাজগুলো করি যাতে আমরা ভালো করে
এবং শুধু একটা জায়গা না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায়, পশ্চিমবঙ্গের কোনোটা মানে জেলা বাদ নেই যে আমি যাইনি সেখানে, এবং দিলখানও যাইনি। প্রত্যেকটা জায়গায় আমরা যাই, গিয়ে দেখি, আমরা ভিজিট করি যে কিভাবে আছে মানুষ। কোথাও খবর দিক আর না দিক আমরা এমনিই চলে যাই, গিয়ে সেখানে দেখি এবং ওখানে জিজ্ঞেস করি যে এই পাড়ার কোন মানুষটা খারাপ আছে। এবার সেই পাড়ার মানুষগুলো তো জানবে, নিজের ছেলে তো মানে বলবে না, পাড়ার মানুষগুলোকে জিজ্ঞেস করি যে ওই মানে এখানকার খারাপ সব থেকে পরিস্থিতি কে আছে, সে বলে ওই মানুষটা। সেখানে গিয়ে আমরা তাকে ভালো করার চেষ্টা করি, এই কাজগুলো করি আর কি, এটা ভালো লাগে। খুব ভালো থেকো, এই ভালো লাগাগুলো স্বপ্নগুলো পূরণ হোক, আগামী দিনেও খুশির ভান্ডারে এত এত খুশি আসুক, তোমার ব্যক্তিগত জীবনও ভরে উঠুক হাসি খুশিতে। আশীর্বাদ করবে যেন এভাবে আমরা মানুষের জন্য কাজ করতে পারি। খুব ভালো থেকো, এভাবেই চলুক, আগামী দিনে আবার দেখা হবে, আবার কথা হবে, ভালো থেকো। ঠিক আছে। আপনারাও তো দেখলেন যে কিভাবে ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে পূরণ করা যায়। আসুন না আমরা হাতে হাত দিয়ে যদি এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে আমরা পূরণ করতে পারি, তাহলে সত্যি আমাদের গোটা রাজ্য গোটা দেশে খুশির ভান্ডারে ভরে যাবে, আমাদের দিল এভাবেই দিল দরিয়া হয়ে যাবে। তাহলে আসুন আর এভাবেই সঙ্গে থাকুন আমাদের এই প্রত্যেকটি পডকাস্টে। তাদের অনেক অজানা কথা, শুরু থেকে কিভাবে পথ চলা সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। নজর রাখতে হবে আমাদের আর+ নিউজের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকেও রয়েছি আমরা। ভালো থেকো, এভাবেই এগিয়ে চলো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।